আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চলে এসেছি আমাদের 14তম ক্লাসে। আমরা 13টা ক্লাস ইতিপূর্বে করেছি। আমরা সর্বশেষ ক্লাস করেছিলাম টাইম, সময় এবং ভার্ব, কাজ বোধক শব্দ নিয়ে, তাদের মধ্যে ভার্বের বিভিন্ন রূপভেদ এবং সময়ের বিভিন্ন ভেরিয়েশন নিয়ে অল্প বিস্তর কথা বলেছিলাম গতদিন। আজকে আমি আবার এই ইংরেজি শেখার মহাসমুদ্র থেকে, ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা শেখার মহাসমুদ্র থেকে 7টা ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে আলোচনা শুরু করব। আপনারা, তোমরা ইংলিশ ইউনিভার্সের সাথে, অ্যাডভোকেট সাদিকের সাথে যে ইংরেজি শেখার অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইংরেজি শেখার যাত্রা বা শুরুটা আমরা করেছিলাম, আর সেটাই মানে একটু ধারালো রাখার জন্য গুরুত্বপূর্ণ সাম ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস আর বেসিক কিছু তথ্য নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম, তোমাদের মাঝে চলে আসলাম, তোদের মাঝে চলে আসলাম। লেটস সি। সো আমরা প্রথমে দেখব সাবজেক্ট এবং প্রেডিকেট। আমরা যেটা চেষ্টা করব, প্রত্যেকটা টপিকস আসলে আমি এলোমেলো করে লিখছিলাম, আমি নিজের জন্য গবেষণার স্বার্থে লিখছিলাম, পরে মনে হলো আপনাদের সবার সাথে শেয়ার করি, তোদের সাথে শেয়ার করি। সময় নষ্ট করব না, সবার সময়ের অনেক দাম। আমরা প্রথমে ধারণা নিতে চাই, কারণ এগুলো পরবর্তীতে সবসময় লাগবে ইংরেজি ভাষা এবং ইংরেজি গ্রামার চর্চায়, রিটেনে, স্পোকেনে, সব জায়গায়। সাবজেক্ট এবং প্রেডিকেট, এটা বুঝতে হবে যে একটি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্ট বাদ দিয়ে যত অংশই পড়ে থাকুক না কেন ফুল স্টপের আগ পর্যন্ত সব হচ্ছে প্রেডিকেট। যেমন এখানে উদাহরণ আমরা লিখেছি শি কুকস ফুড, তাহলে শি হচ্ছে সাবজেক্ট এবং কুকস ফুড হচ্ছে প্রেডিকেট। এইটা নিয়ে অনেক বলা যাবে, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা টপিকস নিয়েই অনেক বলা যাবে, কিন্তু অনেক অল্প বলবো এবং মনে রাখার মতো তথ্যগুলোই আমি বলবো আর কি। এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা ইংরেজি গ্রামারে, ইংরেজি ভাষা চর্চায় আছে। আমরা দ্বিতীয় আলোচনাটি, টপিকটি, যে আমাদের আজকের সিলেক্টকৃত টপিকের মধ্যে দ্বিতীয় টপিকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের জায়গায় অবজেক্ট, এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট, এই তিনটা জিনিস থাকে। তাহলে যা থাকে তাই কি অবজেক্ট, যা থাকে তাই কি এক্সটেনশন, যা থাকে তাই কি কমপ্লিমেন্ট? না। সাবজেক্ট এবং ভার্ব তার নিজ নিজ জায়গায় তাদের আলোচনা বুঝলাম, এইবার অবজেক্ট, এক্সটেনশন এবং কমপ্লিমেন্টের আলোচনাটা একটু আমাদের বোঝা দরকার ফর আওয়ার ফিউচার সেফটি, ফর ইংলিশ লার্নিং। যে অবজেক্ট কি বা কাকে, হোয়াট বা হোম দিয়ে অবজেক্ট পাওয়া যায়, এটা আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি, ইতিপূর্বে আলোচনা করা হয়েছে যে অবজেক্ট বোঝাতে হলে কি বা কাকে দিয়ে বোঝাতে হবে। এখানে আছে আই হ্যাভ নলেজ, আমার কি আছে, আমার জ্ঞান আছে, এটা অবজেক্ট হতে পারে, ফাইন। বাট আই ভিজিটেড দ্য জু, আমি কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করে কোনো উত্তর পাবো না এখানে। হয় আর কোথায় ভিজিট করা হয়েছিল, সেটা হচ্ছে জুতে, চিড়িয়াখানাতে। এইরকম কি বা কাকে দিয়ে প্রশ্ন করে বাক্যের ভার্বকে উত্তর পেলে অবজেক্ট, না পেলে এক্সটেনশন। ভিজিটেড দ্য জু এক্সটেনশন বাকি অংশ হিসেবে বসতে পারে ভার্বের পরে ফুল স্টপের আগে একটি সেন্টেন্সে, এবং কমপ্লিমেন্ট হচ্ছে প্রশংসা বা পরিপূরক। ইউ হ্যাভ এ আ গুড, ইউ হ্যাভ আ গুড পার্সোনালিটি। এখানে ইউ সম্পর্কে হ্যাভের পরে, ভার্বের পরে বলা হচ্ছে এই গুড পার্সোনালিটি, এটা কার? ইউ এর, সাবজেক্টের। সো সাবজেক্ট সম্পর্কে যখন ভার্বের পরে অবজেক্টের জায়গায় কোনো এক বা একাধিক শব্দ বসে ওই সাবজেক্টকে নির্দেশ করবে, সেটা কমপ্লিমেন্টের আওতায় পড়বে। এই হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব, এর পরে অবজেক্ট, এক্সটেনশন এবং কমপ্লিমেন্টের অবস্থান। তারপরে আমরা আজকে শিখব সাফিক্স, প্রিফিক্স। একটি মূল রুট শব্দ হেল্প, এই হেল্প এর পরে যখন একটি ওয়ার্ড পার্ট হিসাবে, শব্দের অংশ হিসেবে এক বা একাধিক লেটার বা লেটার্স বসেছে, পরে রুট ওয়ার্ডের পরে ওয়ার্ড পার্ট বসলে সেটা হচ্ছে সাফিক্স, আর রুট ওয়ার্ডের আগে কোনো ওয়ার্ড পার্ট এক বা একাধিক লেটার বসলে
সেটা হবে প্রিফিক্স। তাহলে এখানে হেল্পের পরে হয়ে বসে হেল্পলেস, লেস পরে বসেছে হেল্পের হেল্পলেস, ডিজ অনেস্টের আগে বসেছে ডিসঅনেস্ট। তাহলে এখানে ডিসঅনেস্টের ডিজ হচ্ছে প্রিফিক্সের এক্সাম্পল এবং হেল্পলেসের পরে লেসটা হচ্ছে সাফিক্সের এক্সাম্পল। এইভাবে বিভিন্ন মূল শব্দের পরে বসে সাফিক্স, আগে বসে ওয়ার্ড পার্ট বসে, এক বা একাধিক লেটার বসে যখন অর্থ পরিবর্তন করে দিবে তখন আগের অংশটুকুকে আমরা বলবো হচ্ছে প্রিফিক্স মূল শব্দের, এবং মূল শব্দের পরের অংশটুকুকে আমরা বলবো সাফিক্স। পরের অংশ সাফিক্স, পূর্বের অংশ প্রিফিক্স। ওকে ফাইন। এইবার আমরা শিখব হচ্ছে অ্যাপোস্ট্রফি। একটি ওয়ার্ডের পরে অ্যাপোস্ট্রফি এস থাকে কমার মতো ওয়ার্ডের পরে উপরে, এবং ওয়ার্ডের পরে এস এর পরেও উপরে কমার মতো অ্যাপোস্ট্রফি থাকতে পারে। এটা হচ্ছে প্যাসিভ তৈরি, পসেসিভ তৈরিতে ব্যবহৃত হয়, অধিকার। যেমন যদি সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ হয় তখন সেটা পসেসিভ হয়। সিঙ্গুলার নাউন অ্যাডভোকেট, অ্যাপোস্ট্রফি এস হয়েছে, পসেসিভ হয়েছে সিঙ্গুলার নাউন। এখানে প্লুরাল নাউন হলে অ্যাডভোকেটস, তাহলে তারপরে শেষে অ্যাপোস্ট্রফি যোগ হয়ে সেটা পসেসিভ হয়। এখানে একটা ব্যতিক্রম হচ্ছে, বা একটা বা দুটো, অনেক ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমটা হচ্ছে যখন কোনো সিঙ্গুলার নাউনের অভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে একটা প্লুরাল নাউন হয় তখন ওই সিঙ্গুলার নাউনের মতো অভ্যন্তরীণভাবে পরিবর্তন হওয়া, এস যোগে প্লুরাল না হওয়া, যে নাউনের প্লুরাল ফর্ম থাকে সেটার শেষে আবার অ্যাপোস্ট্রফি এস হয়। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে পারসন সিঙ্গুলার, পিপুল প্লুরাল, এখানে এস যোগে হলে শেষে অ্যাপোস্ট্রফি লাগাই দিলেই হতো পসেসিভ করার জন্য, অ্যাপোস্ট্রফির ইউজটা করার জন্য। কিন্তু এখন এখানে অ্যাপোস্ট্রফির ইউজটা করতে হলে পারসন যেহেতু অভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে প্লুরাল হয়ে পিপুল হয়েছে, তাই পিপুল অ্যাপোস্ট্রফি এস হবে। সিঙ্গুলার নাউনকে যেভাবে আমরা অ্যাপোস্ট্রফি এস করে পসেসিভ করছিলাম, কিন্তু সাদিকস, অ্যাডভোকেটস, বুকস এগুলা অ্যাপোস্ট্রফি নাই কিন্তু এস যোগ হয়েছে, তাই এগুলা দ্বারা কোনো পসেসিভ বা অধিকার বোঝাবে না। এগুলো হচ্ছে অ্যাপোস্ট্রফি লেস এস। এই বুকস এর এস, অ্যাডভোকেটস এর এস, সাদিকস এর এস, এগুলো প্লুরাল বোঝাবে। সাদিক অনেকগুলা সাদিক, অ্যাডভোকেট অনেকগুলো অ্যাডভোকেট, সাদিকস অনেকগুলো সাদিক, অ্যাডভোকেটস অনেকগুলা অ্যাডভোকেট, বুকস অনেকগুলা বই, এগুলো অ্যাপোস্ট্রফি লেস এস। এই যে এস গুলা এখানে দেখা যাচ্ছে, এই এস গুলা, এগুলো অ্যাপোস্ট্রফি লেস এস, এগুলো দ্বারা কখনোই পসেসিভ গঠন হয় না, অধিকার গঠন হয় না, এগুলো প্লুরাল সেন্সে ইউজ হতে পারে। এই হচ্ছে পসেসিভ তৈরিতে অ্যাপোস্ট্রফির ব্যবহার। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে টু মেক শর্ট, সংক্ষিপ্ত করতে। যেমন ইটের পরে ইস থাকলে ইটস, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হচ্ছে। আয়ের পরে হ্যাভ, আই হ্যাভ, অ্যাপোস্ট্রফি আই, অ্যাপোস্ট্রফি ভিই। এভাবে আপনারা দেখেন হিজ, তারপরে হচ্ছে দেয়ার, তারপরে হচ্ছে আই অ্যাম, তারপরে আই ওয়াজ, আই হ্যাড, আই শুড উডের জন্য আই অ্যাপোস্ট্রফি ডি, আই শ্যাল উইলের জন্য আই অ্যাপোস্ট্রফি ডবল এল, লেটাসের লেট অ্যাপোস্ট্রফি এস এর পুরো রূপ হচ্ছে লেটাস, নটকে আমরা এন অ্যাপোস্ট্রফি টি, এইভাবেও ব্যবহার করি। এইভাবে শর্ট ফর্ম তৈরি করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ইনফরমেশন হচ্ছে যে নো এর পরে নাউন বসে এবং নটের পরে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসে। আমার এগুলো শেখানোর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, অনেকেই বলে থাকেন যে স্পোকেন ইংলিশে গ্রামার জানার দরকার নাই, র্যান্ডামলি শব্দ বলে অর্থ বোঝাতে পারলেও স্পোকেন ইংলিশে দক্ষ হওয়া যায়, ইংরেজিতে দক্ষ হওয়া যায়। আমি বলি এটা একদম একটা ভুল থিওরি। যারা ধরেন নো এর পরে নাউন ছাড়া ভার্ব বা অ্যাডজেক্টিভ উচ্চারণ করে ফেললো, বলে ফেললো, তাহলে কি সেটা গ্রহণযোগ্য কোনো কথামালা হবে? অথবা নটের পরে ভার্ব বা অ্যাডজেক্টিভ ছাড়া প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রোনাউন, এক্সক্লেমেশন ইত্যাদি ইত্যাদি অনেক পার্টস অফ স্পিচ ইউজ করে ফেললো, কিন্তু যেটা সুনির্দিষ্ট নটের পরে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এবং নো এর পরে নাউন, এগুলা ইউজ হবে। এগুলা হচ্ছে একটু ফলো রাখতে হবে। যারা আন্তর্জাতিকভাবে ইংরেজি গ্রামার প্রণেতা
হাজার বছরের ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা সহ সব ভাষা। তো ভাষার যেগুলো মৌলিক নিয়ম হাজার বছর ধরে চলে আসতেছে, এগুলাই আমি রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য লিখছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে, তোদের সাথে, তোমাদের সাথে শেয়ার করি, সবার উপকার হবে ইনশাআল্লাহ। ইংরেজি গ্রামার শিখতে, ইংরেজি ভাষা চর্চায় দক্ষ হতে আমাদের অনেক কাজে লাগবে, রিটেনে, স্পোকেনে, সব জায়গায় কাজে লাগবে। যেমন নো এর পরে নাউন হয়, তাহলে তার উদাহরণ হচ্ছে নো ম্যান ক্যান ডু ইট। নটের পরে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হয়, যেমন হি ইজ নট রেডি। রেডি হচ্ছে অবস্থা, হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে অ্যাডজেক্টিভ হয়। সো রেডিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ নটের পরে। এবং নট ইন্টারেস্টেড, এটা ভার্ব টু বা ভার্ব থ্রি ফর্মে দেখবো আমরা। ইন্টারেস্ট, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। সো এগুলো হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ ইউজ হবে নটের পরে, আর হচ্ছে নো এর পরে নাউন ইউজ হবে। এগুলো গুরুত্বপূর্ণ তথ্য বা মৌলিক তথ্য, বেসিক বলি আমরাকে, ইংরেজি গ্রামারের বেসিক নিয়মকানুন তথ্য, যেগুলো ফিক্সড, মোটামুটি ফিক্সড, এগুলো বানানো যাবে না, এগুলো ধরে ধরে শিখতে হবে। আদারওয়াইজ আমরা ইংরেজি জানি এটা দাবি কোনোদিনও করতে পারবো না, এবং ইংরেজি ভীতি আমাদের ভিতর থেকে যাবেও না কোনোদিন ইনশাল্লাহ। এগুলো শিখতে হবে, তাহলে সবাই পারবো ইনশাল্লাহ। এগুলো শেখা শুরু করতে হবে, এরকম লক্ষ লক্ষ তথ্য আসবে, তবে মৌলিক তথ্যগুলো, মূল মূল তথ্যগুলো যেগুলো আমাদের সবসময় লাগবে, সেগুলো আমাদের আয়ত্ত করতেই হবে। 6 নম্বর হচ্ছে টিআইওএন। এটার উচ্চারণ এস এর সাথে এন অথবা সিইস এর সাথে এন কানেক্ট হয়ে হবে। এটা প্রোনাউন্স, টিআইওএন এর প্রোনাউন্স। এটা নিয়ে একটু কথা বলা দরকার মনে হচ্ছিল। এটা হচ্ছে শোন, শান, চান, চ্যান ইত্যাদি অনেকভাবে উচ্চারণ হয়, যেমন এক্সটেনশান, ইনভেনশন, ন্যাশন, ইনফরমেশন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সাজেশন, সাজেশন। কোশ্চেনের বেলায় সেম বলছি, শেষে চান মানে কোশ্চেন, এরকম কোশ্চেন চ্যান ভাবে উচ্চারিত হয়। এইভাবে টিআইওএন এর উচ্চারণটা হয়। ব্যতিক্রম হচ্ছে ব্যাস্টিয়ান, BASTION। এটাকে ব্রিটিশ অ্যাকসেন্টে বলে ব্যাস্টিয়ান, এবং আমেরিকান উচ্চারণে বলে ব্যাস্টান। আমেরিকানরা বলে ব্যাস্টান। এটা হচ্ছে ব্যতিক্রমী টিআইওএন এর উচ্চারণে, যে BASTION দেখতে পাইলে ব্রিটিশ উচ্চারণ অনুযায়ী আপনাকে ব্যাস্টিয়ান বলতে হবে, আমেরিকান উচ্চারণ অনুযায়ী বলতে হবে ব্যাস্টান। এই হচ্ছে এই বেসিক তথ্যের অবস্থা। তারপরে আমরা দেখছি যে সাম এবং অ্যানি। এই সাম এবং অ্যানিটা আমার অনেক পছন্দের একজন প্রিয় ছাত্র, অনুজ, জুনিয়র মানুষ কিন্তু অনেক প্রিয় মানুষ, ছোট ভাই, আমাকে মেসেঞ্জারে কয়েকদিন আগে জানতে চেয়েছিলেন কোথায় সাম বা কোথায় অ্যানি ব্যবহার করা যায়, অথবা সাম অ্যানি নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা নিয়ে তাকে যেন আমি কিছু বলি আর কি। সে আমাকে কিছু প্রশ্ন করেছিল। তো সাম অ্যানি নিয়ে আমি এখন বলবো। আমি চাইবো যে এটা সবারই, যারা ইংরেজি গ্রামার শিখতে চাই আমরা, আমার মাধ্যমে আপনারা, তোমরা যারা ইংরেজি গ্রামার আমরা শিখবো বলে নিয়ত করেছি, শিখবো ইনশাল্লাহ, তার একটু ভালো মতো দেখি। আর আমাকে যিনি প্রশ্ন করেছিল, তুমিও শেখো, দেখো এগুলো আমি অনেকভাবেই স্টাডি করেছি, এবং যে তথ্যগুলো সর্বশেষ পেয়েছি এবং শেয়ার করা যায় মনে হয়েছে। এটা তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব। সো এখানে আমাকে ইন্টারন্যাশনাল লেভেলের তথ্য সরবরাহ করতে হবে। কোনো হিবিজিবি তথ্য যা তা বলে স্কিপ পাওয়ার সুযোগ এখানে নাই। এখানে যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড পরিমাণে সত্য, সঠিক, সেগুলোই তুলে ধরা হচ্ছে, বা ইতিপূর্বে থেকে গত 13টা ক্লাসে, আজকে 14তম ক্লাসে আমি পড়ে আসতেছি। সেটা হচ্ছে সাম এবং অ্যানি। সাম হচ্ছে উই ইউজ সাম উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স উইথ পজিটিভ সেন্টেন্স, মানে আমরা পজিটিভ সেন্টেন্সে হ্যাঁ বোধক বাক্যে সাম ব্যবহার করব। আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ সাম ফান, আই হ্যাভ সাম ফ্রুটস। এই একইভাবে একই জায়গায়, কিন্তু অ্যানির বেলায় আমরা উই ইউজ অ্যানি উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স উইথ নেগেটিভ অ্যান্ড মোস্টলি কোশ্চেন সেন্স
ইন সেন্টেন্স, মানে ওই হাবোধক বাক্যটাই যখন নেগেটিভ বাক্য হবে অথবা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে, তখন আমরা ওই সামের জায়গায় অ্যানি ইউজ করতে পারবো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে, যেটা আমরা প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে সাম ইউজ করছিলাম। সো এখানে হবে আই হ্যাভ নট এনি মানি, এটা হা বোধক হলে হতো সাম মানি, আর না বোধকটাই আই হ্যাভ নট এনি মানি। তাহলে সাম আর অ্যানির পার্থক্যটা বোঝা যাচ্ছে। এবং এখানে ছিল আই হ্যাভ সাম ফান, আমার কিছু আনন্দ আছে, বা ফান মানে হচ্ছে যেটা আমরা বুঝি আর কি, ফান বলতে যা বুঝি তাই আছে। আর ডু ইউ হ্যাভ এনি ফান, যে তোমার কাছে কোনো ফান আছে কিনা। এখানে প্রশ্নবোধক হওয়ার কারণে অ্যানি ব্যবহৃত হচ্ছে, তাহলে প্রশ্নবোধক হওয়ার কারণে এবং না বোধক হওয়ার কারণে অ্যানি ইউজ হয় প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে একটি ইংরেজি বাক্যে, এবং একটি ইংরেজি বাক্যে যখন প্লুরাল কাউন্টেবল নাউন এর পূর্বে সাম ইউজ হয় তখন বাক্যটা অবশ্যই পজিটিভ বা আবোধক হয়। এই হচ্ছে ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক। এগুলো চলবে, এগুলো পড়াশোনা চলবে, আমি চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। হিউজ অনেক তথ্যের ভিতরে যে তথ্যগুলো নিয়ে কথা বললে আপনার, তোমার, তোদের সবার উপকার হবে ইনশাআল্লাহ, আমারও অনেক উপকার হবে। আমি আমার প্রাথমিক পড়াশোনা অনেক আগেই শেষ করেছি, একাডেমিক পড়াশোনাও শেষ করেছি, আমার উচ্চতর পড়াশোনারও অনেক দূর আমি এগিয়ে এসেছি। আমি এখন চাইব গবেষণা করার মতো করে পড়াশোনা করতে ইনশাল্লাহ, আপনাদেরকে, তোদেরকে, তোমাদেরকে সাথে নিয়ে। দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং এই মৌলিক তথ্যগুলো আমাদেরকে শিখতেই হবে, এরকম অনেক তথ্য আছে যেগুলো প্রয়োজনীয়, সেগুলো আমরা সংগ্রহ করে শিখে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।